আজ আমরা কথা বলবো শওকত ওসমানের অসাধারণ এক উপন্যাস কৃতদাসের হাসি নিয়ে। এটা শুধু একটা গল্প নয়, এটা আসলে এমন এক হাসির কাহিনী যা এক প্রতাপশালী শাসককেও হার মানিয়েছিল। চলুন শুরুতেই একটা বেশ গভীর প্রশ্ন নিয়ে ভাবা যাক কেমন। অঢেল ক্ষমতা, প্রতিপত্তি, এগুলো দিয়ে কি সত্যিকারের সুখ কেনা সম্ভব? কৃতদাসের হাসি উপন্যাসটা আমাদের ঠিক এই প্রশ্নটার সামনেই এনে দাঁড় করিয়ে দেয়। গল্পটা একবার কল্পনা করুন তো, এক পাশে আছেন এক খলিফা, যার ক্ষমতা, সম্পদ, কোনো কিছুরই অভাব নেই, আর তিনি কিনা মগ্ন হয়ে গেলেন একজন সাধারণ কৃতদাসের অমলিন প্রাণখোলা হাসিতে। আর সেই হাসি নিজের করে নেওয়ার জন্য তিনি যেন সবকিছু করতে প্রস্তুত। তো আমাদের প্রথম পর্বের বিষয় হল সেই হাসি যা খলিফা কিনতে পারেননি। চলুন বাংলা সাহিত্যের এই অসাধারণ ক্লাসিকটার গভীরে প্রবেশ করি। এরপর আমরা দেখব গল্পের একেবারে কেন্দ্রে থাকা তাতারির হাসির কাহিনী। এটা কিন্তু শুধু ভালোবাসার গল্প না, এটা একই সাথে ক্ষমতা আর প্রতিরোধের এক দারুণ উপখ্যান। আচ্ছা, এই গল্পের মূল চরিত্র কারা? আসুন একটু পরিচিত হয়নি। একদিকে আছেন আব্বাসীয় খলিফা হারুন অর রশিদ, ক্ষমতার একেবারে শীর্ষে। অন্যদিকে আছেন হাবশি কৃতদাস তাতারি এবং তার ভালোবাসার মানুষ আর্মেনীয় দাসী মেহেরজান। আর এই সবকিছুর কেন্দ্রে রয়েছে তাতারির সেই হাসি, যা এখানে পিওর, মানে বিশুদ্ধ আনন্দের এক প্রতীক। গল্পের মূল যে দ্বন্দ্ব সেটা কিন্তু এই দুই চরিত্রের মধ্যেই। একদিকে খলিফা হারুন অর রশিদ, যার অঢেল সম্পদ আর ক্ষমতা, আর অন্যদিকে তাতারি, যে একজন দাস হয়েও এমন এক আত্মিক স্বাধীনতা আর আনন্দের মালিক যা টাকা দিয়ে কেনা যায় না। তো খলিফা কি করলেন? তিনি তো একেবারে উঠে পড়ে লাগলেন। প্রথমে তাতারির সে প্রাণখোলা হাসিটা তার কানে গেল, আর ব্যাস, তিনি ঠিক করলেন এই হাসি তাকে কিনতেই হবে। তাতারিকে রাজপ্রাসাদে নিয়ে এলেন, সব রকম আরামায়েশের ব্যবস্থা করলেন, কিন্তু কোনো কিছুই তাতারির মুখে সেই আগের হাসিটা ফিরিয়ে আনতে পারল না। আর এখানেই আমরা দেখি কিভাবে এক সর্বশক্তিমান শাসকের ক্ষমতা একটা সাধারণ হাসির কাছে হেরে যায়। এবার আমরা গল্পের একেবারে অন্য একটা স্তরে প্রবেশ করছি। এটা হল তৃতীয় পর্ব, উপন্যাসের গোপন প্রতিবাদ। মানে এই উপকথার পেছনে আসল গল্পটা কি? এখানেই আসল ব্যাপারটা। এই গল্পটা কিন্তু শুধু একটা ঐতিহাসিক উপকথা না, এটা আসলে রাজনৈতিক প্রতিবাদের এক অত্যন্ত সাহসী প্রকাশ, একটা রূপক বা অ্যালেগারি। বিষয়টা আরও পরিষ্কার হবে যদি আমরা সময়টার দিকে তাকাই। দেখুন, ১৯৫৮ সাল, পাকিস্তানে তখন জেনারেল আইয়ুব খানের সামরিক শাসন শুরু হয়েছে। সব ধরনের মতপ্রকাশের স্বাধীনতা তখন কেড়ে নেওয়া হয়েছে। ঠিক সেই দম বন্ধ করার সময়ে ১৯৬১ সালে শওকত ওসমান এই উপন্যাসটা লিখছেন এবং ১৯৬২ সালে প্রকাশ করছেন। আর ঠিক এই কাজটাই করেছিলেন শওকত ওসমান। কি অসাধারণ বুদ্ধি, তাই না? তিনি আরব্য কাহিনীর একটা ঐতিহাসিক পটভূমি ব্যবহার করে আসলে তার নিজের সময়ে যে স্বৈরাচার চলছিল সেটারই সমালোচনা করেছেন। এটা ছিল সরাসরি কিছু বলার ঝুঁকি এড়িয়ে যাওয়ার একটা দারুণ উপায়। আচ্ছা, তাহলে এই যে হাসি, এটার আসল মানে কি? চলুন চতুর্থ পর্বে আমরা সেই প্রতীকী অর্থের পাঠোদ্ধার করার চেষ্টা করি। উপন্যাসের একটা লাইন আছে যা পুরো গল্পের সারমর্মটা বলে দেয়। টাকা দিয়ে কেনা গোলাম হাসতে পারে না। ভাবুন একবার, খলিফা তাতারির শরীরটা কিনেছিলেন ঠিকই, কিন্তু তার হাসি, তার আত্মা, সেটা কিনতে পারেননি। তাহলে এই হাসিটা কিসের প্রতীক? এটা আসলে মানুষের ভেতরের সত্তাটার প্রতীক। এর মানে হল বাক স্বাধীনতা, মানে নিজের মতো করে ভাবার আর বলার অধিকার। এটা হলো মানবিক মর্যাদা, যা কোনো শাসকের কাছে বিকিয়ে দেওয়া যায় না। আর একটা দারুণ কথা আছে উপন্যাসে, ভালোবাসার হাসি সহসা থামে না। মানে যে হাসিটা ভেতর থেকে আসে, ভালোবাসা থেকে জন্মায়, সেটাকে কোনো বাইরের শক্তি দিয়ে জোর করে থামিয়ে দেওয়া যায় না। এটাই তো মানুষের আত্মার শক্তি। আর এখানেই আমরা আমাদের শেষ পর্বে চলে এসেছি, পঞ্চম পর্ব, এক চিরন্তন রূপক। মানে এত বছর পরেও এই গল্পটা কেন আমাদের নাড়া দিয়ে যায়, কেন এটা আজও এত প্রাসঙ্গিক? কারণ কৃতদাসের হাসি আসলে শুধু একটা বইয়ের মধ্যে সীমাবদ্ধ নেই। এটা রাজনৈতিক রূপকের একটা মাস্টারপিস। এটা স্বৈরাচারের বিরুদ্ধে একটা নীরব কিন্তু অসম্ভব শক্তিশালী প্রতিবাদের অস্ত্র। আর সবকিছুর ঊর্ধ্বে এটা মানুষের অদম্য আত্মার জয়গান। তো সবশেষে গল্পটা আমাদের কি বলে? বার্তাটা খুব স্পষ্ট। হয়তো শরীরকে শিকল দিয়ে বাঁধা যায়, কিন্তু মানুষের মন, তার আত্মা, তার ভেতরের আনন্দ, সেটা সবসময় স্বাধীন থাকতে পারে। এই আলোচনাটা শেষ করার আগে একটা প্রশ্ন সবার জন্য রেখে যাই। একটু ভেবে দেখলে কেমন হয়? এমন কি আছে আমাদের ভেতরে যা কোনোদিনও কেনা বা বেচা যায় না, যা একান্তই নিজের?